আমাদের আজকের গল্পটা সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনবেন সুপর্ণা নাথের লেখা গল্প মধুপাস। সুপর্ণা নাথ জন্ম 1982 কলকাতায়, বারাসাতের বাসিন্দা। তবে ছোটবেলার কিছু বছর কেটেছে দক্ষিণ কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যায় সাম্মানিক স্নাতকের পর একটি হাই স্কুলে শিক্ষিকা হিসেবে যোগদান করেন। তারপর MBA এবং স্কুলের চাকরি ছেড়ে কর্পোরেট কোম্পানিতে যোগ দেয়। লেখালেখির শখ ছিল ছোটবেলা থেকে। তার একক বই ফেয়ার ওপের আতঙ্ক, এছাড়াও ভূতভূতম উৎসব সংখ্যা, বৃত্তের বাইরে পত্রিকা 16 শিহরণ, পেন্টাগন শিরে শিহরণ, অসাধারণ অনিলিখা, আলোনিকার তরঙ্গ সহ বিভিন্ন সংকলনে তার লেখা প্রকাশিত হয়েছে। আমাদের আজকের গল্পটি আমরা নিয়েছি সপিজেন প্রকাশনায় গহীন আতঙ্ক সংকলনের এই বইটি থেকে। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সমগ্র পরিচালনায় টিম সংকেত অডিও স্টোরি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে এনামুল, নয়নিকা, স্মৃতি এবং আমি অরূপ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প মধুপাস। একটা আবছায়া আলোর রেশ এসে যেন অন্ধকারের গাঢ়ত্বটা খানিকটা লঘু করে দিয়েছে, কিন্তু আলোকিত করতে পারেনি মোটেও। দরজায় দাঁড়িয়ে ভেতরে পা বাড়াতে কেমন যেন সংকোচ হলো অলোকের, তবু পা বাড়ালো এবং ভীষণ অনভিপ্রেতভাবেই আচমকা পাটা কিসে যেন পিছলে সজোরে মাটিতে আছড়ে পড়ল সে। নিজেকে সামলে নিয়ে উঠে বসতে গিয়েই নরম পাঁকের মতো কিছু একটা পদার্থে তার হাতটা বসে গেল, আর মুহূর্তেই গাটা ঘিন ঘিন করে উঠল তার। হাতটা টেনে বের করে ওই আবছায়া আধার চোয়ানো আলোয় দেখল পুঁতি গন্ধময় কি যেন কালচে থকথকে একটা জিনিস তার হাতে লেগে আছে। অন্ধকারে চোখ সইয়ে আশপাশটা ভালো করে দেখার চেষ্টা করতেই ভয়ের একটা শীতল অনুভূতি শিরদাঁড়া বেয়ে সরীসৃপের মতো নেমে গেল। এ কোথায় সে? এ যে জীবন্ত নরক। সারা ঘরে অর্ধগলিত শবের দেহাংশ ছড়িয়ে পড়ে রয়েছে, আর সেই দেহাংশগুলো থেকে নির্গত রক্ত রস ঘরের মেঝেটাকে মারাত্মকভাবে পিচ্ছিল করে রেখেছে। তাই তো পাটা ওভাবে পিছলে গেছিল তার। সারা ঘর জুড়ে বিরাজ করছে মৃত্যুর শীতলতা। যুক্তি, বুদ্ধি, চিন্তা কিছুই আর কাজ করছে না। নিজের স্নায়ুতন্ত্রের উপর জোরটুকু আর অবশিষ্ট নেই। বুঝতেই পারছে শরীরটা পাথরের মতো ভারী হয়ে গেছে তার। কিছুতেই সে উঠে দাঁড়াতে পারছে না, কিন্তু তাকে যে উঠে দাঁড়াতে হবেই। এভাবে সে শেষ হয়ে যাবে তা কি করে হয়? একটা শেষ যুদ্ধ তো সে করবেই। এভাবে সে হেরে যাবে না। তবে তবে তার প্রতিপক্ষটা আসলে কে? কার বিরুদ্ধে তাকে যুদ্ধটা করতে হবে সে নিজেই জানে না। আবার ওই তো সে আসছে। সারা ঘরের পুঁতি গন্ধ নিমেষে উধাও, আর তার বদলে ঝিম ধরানো মদিরার একটা গন্ধ। অচেনা কোনো ফুলও আছে তার সাথে, আরও কিছু, কিন্তু সেটা যে ঠিক কি তা বোঝা যায় না। কেমন যেন মাতাল করা, মন উদাস করা গন্ধটা। আর সেই গন্ধ নাকে আসলেই মনের উপর যেন কোনো কাবু থাকে না, মাথার উপরেও কাবু থাকে না। নিজের অস্তিত্বের উপস্থিতিটাই যেন মেয়েকেই মনে হয়। মাথাটা দুবার জোরে ঝাঁকালো সে, যেন গন্ধটা সে ঝেড়ে ফেলে দিতে চায়। মনোমোহিনী সেই সুবাস, কিন্তু তার গাঢ়ত্ব ক্রমশ যেন মাথার দুপাশ চেপে ধরছে। আবার সেই ক্ষীণ নুপুরের নিক্কণ।
এই সাক্ষাৎ নরকে নূপুরের নিক্কণ আসবেই বা কি করে? কিন্তু ঘরের মধ্যে কারো একটা উপস্থিতি ক্রমশই প্রকট হচ্ছে। চোখে না দেখলেও ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে ঘরে সে একা নেই। হঠাৎ ঘাড়ের ঠিক পেছনে খুব আলতো স্পর্শে চমকে ঘাড় ঘোরাতেই বিছানায় ধর্মর করে উঠে বসেছে অলোক। মাথার ওপর পাখাটা ফুল স্পিডেই চলছে, কিন্তু গায়ের টি শার্টটা ঘামে জবজব করছে। গলাটা শুকিয়ে কাঠ। শুকনো জিভটা ততোধিক শুকনো ঠোঁটের ওপর বুলিয়ে নিয়ে জলের বোতলের দিকে হাত বাড়ালো সে। একটা ছোট স্বস্তির শ্বাস ফেলে ভাবল, এটা স্বপ্ন ছিল। কিন্তু এই নিয়ে 3 বার একই স্বপ্ন। কি বিভৎস সেই স্বপ্ন! আর কে সেই অনামনী নারী যার অস্তিত্ব জেগে ওঠার পরেও তার মনকে আবেশে বেঁধে রাখে? কেন এই বারংবার অদ্ভুত অভিজ্ঞতা হচ্ছে তার? কোনো উত্তর নেই তার কাছে। আর উত্তর যে কোথায় পাবে, কি করে পাবে, তাও তার জানা নেই। তবে ভবিষ্যতে এই প্রশ্নের উত্তরটা তার বিশ্বাস আর অবিশ্বাসের সমীকরণ যে সম্পূর্ণ গুলিয়ে দেবে, তার বিন্দুমাত্র আন্দাজও তার ছিল না। আদ্যিকালের পাখাটা ঘটাং ঘটাং শব্দে এক নাগারে ঘুরে চলেছে। নিরবিচ্ছিন্ন একঘেয়ে জীবন, একঘেয়ে একই আবর্তে ঘূর্ণন। অনেকটা অলোকের জীবনের মতোই। ঢেউ নেই, উচ্ছ্বাস নেই, নতুনত্বের আস্বাদ নেই, কোনো স্বপ্ন নেই। প্রায় 150 বছরের পুরনো পৈতৃক শরিকি বাড়িটা ছিল তাই, না হলে হয়তো ওকে গাছতলাতেই। পরিবার বলতে নিঃসন্তান বুড়ি বিধবা পিসি, একটা ছোট সৌদাগরি অফিসে কেরানির কাজ, মাস গেলে 1000-12-13। জীবন চলে যায়, জীবন কেটে যায়। যাপন করতে চাওয়াটা বোধ হয় স্পর্ধা অলোকের মতো মানুষদের জন্য। মা কালীর ছবিওয়ালা ক্যালেন্ডারটা হালকা নড়ে উঠল। পিছন দিকে দেওয়াল থেকে কিছুটা চুনবালি ঝুরঝুর করে ঝরে পড়ে। বিরাট বড় লেজের কাছের চামড়া কুঁচকে যাওয়া টিকটিকিটা কর্কশ স্বরে টিকটিক করে নিজের অস্তিত্বটা জানান দিল। অলোকের অলীক কল্পনায় ছেদ পড়ে। এই একটা বড় বদ অভ্যেস অলোকের। একবার চিন্তার ঘোড়া ছুটতে শুরু করলে লাগাম পরানো মুশকিল। আজকে ছুটির দিন। দুপুরে ভাত ঘুমের অভ্যেস নেই কোনো কালেই। মনটা তার বড় অস্বস্তি করছে। উঠে পায়জামার ওপর একটা পাঞ্জাবি গলিয়ে, পিসিমা, আমি বেরোচ্ছি, ফিরতে কিন্তু সন্ধ্যা হবে বলে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ল অলোক। গন্তব্য বইপাড়ার সন্তোষদার দোকান। বই পড়া, এই একটা শখ অলোকের দম বন্ধ করা জীবনের একমাত্র খোলা জানলা। সন্তোষদার ছোট্ট গুমটি দোকানে মূলত পুরনো বই পাওয়া যায়। নতুন বই কেনার সামর্থ্য তো অলোকের নেই। সেই কলেজ বেলা থেকেই যাওয়া আসা। সম্পর্কটা ক্রেতা বিক্রেতার সীমা পেরিয়েছে অনেক আগেই। সন্তোষদা, নতুন কিছু এলো? তেমন একটা নয়, তবে দাঁড়াও, একটা ইন্টারেস্টিং জিনিস পেয়েছি, দেখাচ্ছি। দোকানের পেছনে একটা ছোট কুঠুরি আছে, ওটাই সন্তোষদার সোনার খনি। শুধু বই না, অনেক পুরনো দস্তাবেজ, চিঠি, খেরো খাতা, মায়ের হাতে লেখা আদ্যিকালের রান্নার খাতা, গানের খাতা, এসবও পাওয়া যায়। একটু খুঁজতে হয়। সন্তোষদা যে এগুলো কোথা থেকে জোগাড় করেন কেউ জানে না। এই দেখো, একটা পুরনো ছেঁড়া খয়েরিটে রঙের মলাট দেওয়া ডায়েরি। হাতে নিয়ে বোঝা গেল চামড়ার মলাট। ডায়েরি না বলে খাতা বলাই ভালো। হাতে সেলাই করে বানানো খাতা, বেশ পুরনো। পাতার বাঁধাই আলগা হয়েছে। ভেতরের পাতাগুলো হলদে মুচমুচে, একটু অসাবধান হলেই ভেঙে যাবে যেন। অনেকটা পিসিমার পুরনো পাঁচালিটার মতো। ওটা নাকি পিসিমার ঠাকুমার আমলের। তাহলে কি এই বইটাও অতই পুরনো? হালকা খাপছাড়াভাবে চোখ বুলিয়ে কয়েকটা এন্ট্রির তারিখ দেখে বুঝল
যে লেখা হয়েছে প্রায় ৮০-৯০ বছর আগে। কার গো এটা সন্তোষদা? কোথায় পেলে? আর ইন্টারেস্টিং বলছো কেন? কার জানি না, মানে যতটা পড়েছি কোনো নাম পাইনি, তবে কোনো পুরুষ মানুষের অবশ্যই। ভ্রমণ কাহিনী ধরনের, বুঝলি, অনেক পুরনো দেখেই বুঝতে পারছিস। ইন্টারেস্টিং মানে তুই এইসব তো পছন্দ করিস। আগেও তো কার এক পুরনো রান্নার খাতা নিয়ে গেলি, বলেছিলি ওটা নাকি দুষ্প্রাপ্য। ঠাকুরবাড়ির কোনো জ্ঞাতি গোষ্ঠীর কার যেন লেখা বলছিলি, তাই দেখলাম এটাও বেশ পুরনো, তোর ভালো লাগবে হে আর কি। হালকা হেসে ডায়েরির পাতায় মন দেয় অলোক। সন্তোষ তার চোখের মনির গতিবিধি, কপালের পাশের হালকা ঘাম, কথা বলার স্বাভাবিক ছন্দের বৃদ্ধি, বারবার ঢোক গেলা, কোনোটাই আলাদা করে চোখে পড়ল না তার। পড়লে বোধহয় ভালো হতো। আসন্ন অশনি সংকেত সেদিন অলোক আন্দাজ যদি করতে পারত, তাহলে হয়তো। সন্ধেবেলা বাড়ি ফিরেই হাত মুখ ধুয়ে খাতাটা নিয়ে বসল সে। পিসিমা বেজার মুখে চায়ের কাপ আর মুড়ির বাটিটা রেখে চলে গেল। যাওয়ার সময় অস্ফুটে কিছু একটা গজগজ করল। অলোক কথাগুলো না শুনতে পেলেও বুঝতে পারল যে পিসিমার বক্তব্যটা আসলে কি। আসলে অলোকের এই পয়সা খরচ করে পুরনো খাতা, দস্তাবেজ ইত্যাদি কেনাটা পিসিমার কাছে টাকার অপব্যয়। তিনি হয়তো ঠিক, তবে শখ যে মনের ঘরের জানলা, কপাট বন্ধ করে রাখলে জীবন যে হাঁফিয়ে মরে যাবে। খাতাটা অলোক সন্তর্পণে খুলল। লেখার ধাঁচ দেখেই বোঝা যায় এটা একদম প্রথম পাতা নয়, শুরুর বেশ কিছু পাতা নেই, ছিঁড়ে গেছে হয়তো। লেখার ধাঁচও ঠিক ডায়েরি লেখার মতো নয়, খাপছাড়াভাবে এক একটা পাতায় কিছু ঘটনা লেখা আর নিচের দিকে সেই দিনটির তারিখ লেখা আছে। মাঝে মাঝেই বেশ কিছু পাতা সাদা, কোনো এন্ট্রি নেই। কিছুটা পড়ে অলোক বুঝল সন্তোষদার কথাই ঠিক, এটি কারো একটি ভ্রমণ কাহিনী। তবে ঠিক ভ্রমণ কাহিনীর মতো গোছানো নয় হয়তো। লেখক তার যাত্রার বর্ণনাটা দিয়েছেন। লেখা থেকে বোঝা যায় সময়টা ব্রিটিশ রাজ। লেখক কোনো আমলা পদাধিকারী ছিলেন। কাজের সূত্রেই তার এই যাত্রা। গন্তব্য পাহাড়। তবে পাহাড়ের ঠিক কোথায় তার নাম এখনো পায়নি অলোক। সম্ভবত তিনি একাই যাত্রা করেছিলেন, আর কারো উল্লেখ তো নেই সেভাবে। বেশিরভাগ এন্ট্রি খুব সাধারণ, যেমন এত দূরে যাত্রা তার এই প্রথমবার, অথবা ট্রেনের জানলার বাইরে ক্রমশ বদলে যাওয়া নৈসর্গিক শোভার বিবরণ। একটু একঘেয়েই লাগছিল তার। বেশ কিছু পাতা আলতো চোখ বুলিয়ে এগিয়ে গেল। একটা এন্ট্রিতে তার চোখ আটকাল। অপূর্ব সুন্দর এই মেঘের দেশ। কোম্পানি থেকে যে কটেজটি পেয়েছি তা বড়ই মনোরম। সকালে জানলা খুলে মাঝে মাঝে নিজেরই ভ্রম হয়, আমি কি সশরীরে স্বর্গে এসে পড়লাম। তবে আজ কিছুদিন যাবৎ আমার স্বর্গ শান্তিতে কারো যেন নজর লেগেছে। লেখাটা যেন খাপছাড়াভাবে শেষ হয়েছে। বেশ কিছুদিন আর কোনো এন্ট্রি নেই। তারিখ দেখে বোঝা যাচ্ছে প্রায় মাস খানেক পর আবার একটি এন্ট্রি। আমার মন আর মস্তিষ্কের বিরোধ বুঝি চরম পর্যায়ে পৌঁছালো। আমার জীবনে বর্তমানকালে যা ঘটছে তার সুচারু কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। বড় অদ্ভুত এই পরিস্থিতি। মন বলছে যা ঘটছে তা মোটেও স্বাভাবিক নয়। আমার অতি সত্বর এই স্থান ত্যাগ করা উচিত, কিন্তু কোনো এক অদৃশ্য পাশ যেন আমাকে মায়া ডোরে বেঁধে রেখেছে। শত প্রচেষ্টা করেও এই স্থান ত্যাগ করতে আমি পারছি না। আমি বুঝতে পারছি না এখন আমার কি করণীয়। এতক্ষণে অলোক নড়ে চড়ে বসল। বেশ ইন্টারেস্টিং বিষয়টি, কিন্তু লেখক এত হেঁয়ালি কেন করেছেন? তখনকার সময় লেখার কি এমনই ধাঁচ ছিল? ঘড়িতে ঢং ঢং করে
10টা ঘন্টা পড়ল। পিসিমা খেতে ডাকছেন। এমন জায়গায় পড়াটা ছেড়ে যেতে মন চায় না, কিন্তু উপায় নেই। খেতে বসে প্রায় নাকে মুখে গুঁজে নিল খাবারগুলো সে। মন পড়ে আছে সেই খাতার পাতায়। খাতাটার অমোঘ আকর্ষণ কাটানো খুব মুশকিল। রাতে পুনরায় খাতাটা নিয়ে গুছিয়ে বসল অলোক। পরের এন্ট্রিগুলো খুব নগণ্য, দৈনিক জীবনের ছোটোখাটো খুঁটিনাটি। আবার কিছুটা সাদা পাতার পর, আমি জানি না যা করছি বা বলা ভালো যা ঘটছে তা সঠিক নাকি ভুল, তবে আমি সুখী। এই সুখের কোনো পার্থিব সুখের সাথে তুলনা হয় না। মোহাচ্ছন্ন নেশাতুর সুখের আবেশে আমি বেশ ভালোই আছি। আমি জানি এই চক্র থেকে আমার বেরোনো সম্ভব নয়, তার থেকে এটাই মেনে নেওয়াই ভালো। এটাই আমার ভবিতব্য। কি এমন ঘটেছিল লেখকের জীবনে যা সুখেরও আবার কষ্টদায়কও, যার থেকে লেখকের বেরোনোর কোনো উপায় ছিল না? সাগ্রহে পাতা উল্টায় অলোক। পরের বেশ কিছু এন্ট্রিতে অসংলগ্ন কিছু ছেঁড়া ছেঁড়া কথা, কিন্তু খানিক পরে ভারী উদ্ভট একটা এন্ট্রি চোখে পড়ল তার। এতদিন যে মোহপাশে স্বেচ্ছায় বন্দী ছিলাম তা বুঝি এবার কাটবার সময় হলো। তবে এই যে অদ্ভুত অভিজ্ঞতা লাভ করলাম বা বলা ভালো করছি, তা আমার সারা জীবনের সঞ্চয়। এই পৃথিবীতে কতজন মানুষের এই সুযোগ হয় তা জানি না। সেই ঝড়ের রাতে আহত সাধু বাবাকে যে আহার আশ্রয় দেওয়ার ফলস্বরূপ ওনার এই অদ্ভুত কৃপা লাভ করি, সত্যি সাধু সঙ্গ পুণ্যের হয়। এই পাণ্ডব বর্জিত বিদেশ বিভূইতে ওনার সান্নিধ্য পেয়ে আমি ধন্য। এই কয়েক মাস যাবৎ আমি যে স্বর্গসুখ লাভ করেছিলাম তা এবার স্বেচ্ছায় জলাঞ্জলি দেব। এতকাল একাকী ছিলাম, জীবনের চাওয়া পাওয়াগুলো অন্য রকম ছিল, কিন্তু এবার তো কাল বিকেলের ডাকে মায়ের চিঠি পেলাম, সাথে সুলোচনার একটি ছবি। মা সত্তর বাড়ি ফিরতে বলেছেন। বিবাহের দিনক্ষণ পাকা, বড় মায়া মাখা চোখ দুটি সুলোচনার। এতকাল জীবনে যাই ঘটে থাক, এবার আর তা উচিত হবে না। এখন থেকে শুধু কায়মন বাক্যে আমি আমার সুলোচনার। আজই আমি তাকে ধন্যবাদ জানিয়ে সসম্মানে বিদায় জানাবো। সাধু বাবা শিখিয়ে গেছিলেন কিভাবে তাকে বিসর্জন দিতে হয়। অলোক ভুরু কুঁচকে আরও বার কয়েক এন্ট্রিটা পড়ল। মানেটা কি? লোকটির বিয়ে ঠিক হয় এবং তার মা তাকে হবু স্ত্রীর ছবি পাঠায়, এ পর্যন্ত ঠিক আছে। কোনো এক সাধু বাবাকে আশ্রয় দেয় এবং সাধু তাকে আশীর্বাদ করেন, কিন্তু কাকে বিদায় জানাবে লোকটা? তার মানে কি লোকটা ব্যভিচারী ছিল? নিশ্চয়ই তাই হবে। আগ্রহ ভরে আবার পাতা উল্টায় গেল। গত কয়েকদিন আগেই তাকে আমি বিদায় জানিয়েছি, বিসর্জিত করেছি, কিন্তু সে কি যায়নি? আমি তো শুধু সাধু বাবার কথা মতোই সব করেছিলাম। পূর্বের ন্যায় তার উপস্থিতি চাক্ষুষ প্রত্যক্ষ না করলেও তার অদৃশ্য উপস্থিতি বিদ্যমান। বোঝা যায় সে খুশি নয়। আমি বুঝতে পারছি না আমার কোথায় ভুল। আমি তো সাধু বাবার আদেশ মতোই ক্রিয়া করে তাকে বিদায় দিয়েছি। তবে এসব কেন? আজ সুলোচনার আধ পড়া ছবিটা মাটিতে পড়ে আছে দেখলাম, তবে কি তার রোষ সুলোচনার প্রতি? কাজের লোকটি বিশ্বস্ত, আর তার পক্ষে আমার দেরাজ খুলে ছবি বার করা সম্ভব নয়। তাকে বিদায় দেওয়ার পরও প্রতি রাতে তার অস্তিত্বের উপস্থিতি আমি বুঝতে পারি। সেই সুবাস, সেই নিকন্দধ্বনি। তবে এটাও বুঝতে পারি সে রুষ্ট, সে আমার সান্নিধ্য লাভ করতে অক্ষম, হয়তো ওই ক্রিয়ার কারণে, কিন্তু সে পিপাসু। এতক্ষণ লোকটিকে দুশ্চরিত্র মনে হচ্ছিল তার, কিন্তু এখানে বিষয় তো অন্য কিছু। পুনরায় সে খাতায় মন দিল।
না না, আমি বড় ভুল করেছি, মারাত্মক ভুল। ক্ষণিকের সুখের নিমিত্তি কি বড় ভয়ানক অভিশাপ ডেকে আনলো। হে ঈশ্বর! সাধু বাবা বলেছিলেন আমৃত্যু সুখ ভোগ করব, তার মানে এর থেকে কি আমার মুক্তি নেই? তবে কি সাধু বাবা আমার সাথে চাতুরি করেছিল? কি করব আমি, কি করব এখন? অলোক রীতিমতো উত্তেজিত হাতে পাতা উল্টায়। আমি বোধহয় উন্মাদ হয়ে যাব। ভেবেছিলাম স্থান ত্যাগ করে মুক্তি পাবো, কিন্তু পাইনি। আজ আমার পাপে সুলোচনা শেষ হয়ে গেল। সবাই বলছে কাপড় মেলতে গিয়ে অসাবধানে ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায়। আসলে তা নয়। অত উঁচু পাঁচিল ডিঙিয়ে তার পক্ষে পড়ে যাওয়া সম্ভব নয় কোনো মতে। আমিও বোধহয় আর বাঁচব না। অলোকের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। তার মানে লোকটির বিয়ের পর তার নতুন বিবাহিতা স্ত্রী ছাদ থেকে পড়ে মারা যায়, এবং সেটা এই লোকটির কাছে খুব স্বাভাবিক বলে মনে হয়নি। অবশেষে বোধহয় আমি মুক্তি পাব। প্রতি রাতে এই পৈশাচিক নিপীড়ন আমি আর সহ্য করতে পারছি না। মায়ের গুরুদেব উপায় বলতে পারবেন বোধহয়। অলোক উৎকণ্ঠা নিয়ে পাতা উল্টায়, কিন্তু আর কোনো এন্ট্রি তো নেই। লোকটার কি হয়েছিল, আর সে কি শেষ পর্যন্ত মুক্তি পেয়েছিল? এ কি আধা খাপ ছাড়া ভাবে শেষ। কয়েকটা পাতার পর কিছু মন্ত্র লেখা। বিড়বিড় করে মন্ত্রগুলো পড়ে অলোক। কিছু অপটু হাতে আঁকা ডায়াগ্রাম, সেগুলো ঠিক আলপনা নয়, তারা আকৃতির, আর তার মধ্যে ছোট খোপ কাটা। তারা আকৃতির প্রতিটি কোণায় ওম মধুমতি দেবায় নমঃ লেখা, আর সেই ডায়াগ্রামের নিচের দিকে আরেকটা নাম লেখা, অবিনাশ। অবিনাশটা আবার কে? আর তো কোনো এন্ট্রি নেই। লোকটার কি হলো? কোনো জায়গায় তার সঠিক নাম ঠিকানাও তো নেই। শেষের বেশ কিছু পাতা বাঁধাই করার সময় হয়তো আঠা লেগে জুড়ে গেছে। না, আর কিছুই লেখা নেই। কি অদ্ভুত উপলব্ধি করেছিল লোকটা! আর কেনই বা সেই মহিলার মৃত্যু তার কাছে স্বাভাবিক নয়? এই মন্ত্রগুলো কি, আর ওটা কিসের ডায়াগ্রাম? মধুমতি দেবী বা কে? জন্মে কোনোদিন এরকম কোনো দেবীর নাম তো শোনেনি অলোক। আর এই অবিনাশটাই বা কে? খাতাটা খুলে মন্ত্রটা আবারও পড়ল অলোক। এই মন্ত্রেও বারবার কালিকা আর মধুমতি শব্দটা লেগে আছে। কে এই মধুমতি? 7-5 ভাবতে ভাবতে চোখে ঘুম জড়িয়ে এলো অলোকের। রাত তখন অনেক। একটা অদ্ভুত মন মাতানো কিন্তু উগ্র গন্ধে অলোকের ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর বুঝল সবটাই মনের ভুল। পাশবালিশটা জড়িয়ে আবার ঘুমে ডুবে গেল অলোক। কিন্তু খুব বেশিক্ষণ সেই শান্তি স্থায়ী হলো না। তার ঘরটা যেন জ্বলন্ত আগুনের ভাঁটি। এই অসহ্য তাপে বোধহয় শরীরের মেদ মাংস এবার সত্যি গলে যাবে। এক বুক পিপাসা নিয়ে হাত বাড়ায় খাটের পাশে টুলের ওপর রাখা জলের বোতলের দিকে অলোক। কিন্তু কোথায় জলের বোতল? এটা তো তার ঘরই নয়। কোথায় এসে পড়েছে সে? চতুর্দিকে আধ পোড়া সব। কোনটা আবার অর্ধদগ্ধ শরীর নিয়ে সরীসৃপের মতো বুকে হেঁটে তার দিকেই এগিয়ে আসছে। চোখের পাতা আর ঠোঁট পুড়ে বিভৎস মুখাকৃতি তৈরি হয়েছে। অস্পষ্ট কিন্তু তীব্র একটা গোঙানিতে কানের পর্দা যেন ফেটে যাচ্ছে। উফ, কি অপার্থিব এই চিৎকার! তার থেকে খানিক দূরেই বেশ কয়েকটি চিতা জ্বলছে।
আর সেই আগুনের তাপে অলোকের শরীরের প্রতিটি কোষ যেন দগ্ধ হয়ে যাচ্ছে। ও চেষ্টা করেও উঠে দাঁড়াতে পারছে না। স্পষ্ট দেখছে ওর সামনের চিতা থেকে সবটা উঠে দাঁড়িয়েছে। তার শরীরের বাম দিকটায় এখনো আগুন জ্বলছে। পোড়া কালো মুখের একটা চোখের কোঠর ফাঁকা, অক্ষি গোলকটা গালের কাছে ঝুলে আছে। আর সেই ফাঁকা কোঠর থেকে হলদেটে সান্দ্র একটা পদার্থ গড়িয়ে পড়ছে। বীভৎস পোড়া গন্ধে পেটের ভেতরটা গুলিয়ে উঠছে অলোকের। মাথাটা ঝিমঝিম করছে। সে বুঝতে পারছে তার স্নায়ু জবাব দিয়ে দিচ্ছে। সেই বিকৃত দেহটি খুব কাছে এসে পড়েছে এবার। ভয়ে ঘেন্নায় অলোক চোখ বন্ধ করে ফেলল। তার পোড়া শরীরের গন্ধ আর তাপ যেন অলোকের মুখের চামড়ায় অনুভূত হচ্ছে। না, আর পারল না অলোক। চোখের সামনে এবার সত্যি অন্ধকার ছেয়ে গেল তার। দিন 2 কেটে গেছে। এই নিয়ে প্রায় 3 বার এই বিভৎস স্বপ্নটা সে দেখেছে। স্বপ্ন নাকি বাস্তব অলোক বিভেদ করতে পারে না। আরও বেশ কয়েকবার ওই খাতাটা আর মন্ত্রগুলো সে পড়ে দেখেছে। কোনো কারণ খুঁজে পায়নি ওই স্বপ্নের। দিনের বেলাতেও কিসের যেন আবেশ ওকে জড়িয়ে রাখে, কিসের যেন একটা ঘোর। অফিসের কাজে ভুল হয়ে যায়, মনটা যেন বাড়িতেই পড়ে থাকে। আগে অফিসের কাজের ফাঁকে শতরূপার সাথে কথা বলতে, সময় কাটাতে ভালো লাগতো। এখন তো সেটাও যেন আর ভালো লাগছে না তার। অথচ অলোকের মন বুঝতে পারছে যা হচ্ছে তা ঠিক হচ্ছে না। কিন্তু সেই বেঠিককে ঠিক করার ক্ষমতা যেন তার হাতে নেই। রাত বাতির নীলচে অন্ধকারে ছাদের কড়িকাঠের দিকে তাকিয়ে আছে অলোক অনেকক্ষণ। চোখে ঘুম নেই, ঘুমোতে ভয় হয় আজকাল। হঠাৎ ঘরটা আবার সেই আগের মতো বিশ্রী গন্ধে ভরে উঠেছে। অলোকের হৃদযন্ত্রের গতি প্রায় দ্বিগুণ। আবার কি তবে? জানলা দিয়ে অতি ক্ষীণ একটা আলোর রেখা ঘরের মেঝেতে পড়েছে। ওই রেখার ঠিক পেছনে ঘরের কোণটি যেন একটু বেশি অন্ধকার, আর অন্ধকারটা যেন ক্রমশ গাঢ় হচ্ছে এবং একটা আকৃতি ধারণ করছে। চোখ কচলে দেখল, না, স্বপ্ন তো নয়, সত্যি ধীরে ধীরে অন্ধকার আকার নিচ্ছে, অনেকটা মানুষের মতো, তবে স্পষ্ট নয়। হঠাৎ নীল রাতবাতিটা নিভে গেল। জানলার ওই আলোক রেখাটাই ঘরের একমাত্র আলোর উৎস এখন। ক্রমশ অবয়বটি এগিয়ে আসছে আরো কাছে, আরো কাছে। অলোকের শরীর তার বশে নেই আর। সে চেষ্টা করেও এক চুলও নড়তে পারছে না। অবয়বটি আরো স্পষ্ট এবং আরো কাছে। আশ্চর্যভাবে ঘরের কোনো আলো না থাকা সত্ত্বেও সে সব যেন দেখতে পাচ্ছে। অবয়বটি যেন স্বয়ং প্রভু। মূর্তিটি একটু নিচু হয়ে সামনে ঝুঁকল। উফ, কি বিভৎস সেই মুখ! লোল চর্ম এক বৃদ্ধা, চোখ দুটি গাঢ় রক্তবর্ণ এবং সেই চোখে কোনো মণি নেই। মাথার আজানুর লম্বিত চুলগুলো রুক্ষ বটের ঝুড়ির মতো। শরীরে অজস্র পচা ক্ষত, আর সেগুলো থেকে ঘৃণ্য পুঁজ রক্ত চুইয়ে পড়ছে। ফাটা কালচে মৃত ঠোঁট দুটোর পাশে কি যেন একটা ঝলকে উঠল। সদন্ত। অলোকের বোধ বুঝি সম্পূর্ণ লোপ পেয়েছে। ঘটনার আকস্মিকতায় সে ভয় পেতেও ভুলে গেছে। সে অস্ফুটে বলল, কে তুমি? কি চাও? মূর্তিটি হঠাৎই কয়েক পা পিছিয়ে গেল।
হঠাৎ করে ঘরটা অদ্ভুত এক ঘোলাটে সাদা আলোয় ভরে উঠল, আর সেই অলোক বলয় ভেদ করে বেরিয়ে এলো অপূর্ব রূপসী এক শালঙ্কারা নারী। পরনে টুকটুকে লাল কাঁচুলি আর নিম্নাঙ্গ ঢাকা ওই কাপড়ে খানিকটা ধুতির ধাঁচে পরা কাপড়টি। এক ঢাল কুঞ্চিত কালো কেশ রাশি ছড়িয়ে পড়েছে পিঠে, মুখে স্মিত চটুল হাসি। তার নেশাতুর চোখের চাহনির কুহুকিনী মায়া যে কোনো পুরুষের মন বিকল করতে সক্ষম। ঠোঁটের দুপাশে ছোট্ট দুটি সদন্ত তার মধুর হাসিটাকে ভয়ানক ক্রূর একটা রূপ দিয়েছে। কে 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 তুমি? কি চাও? তুমি তো আমায় কামনা করেছ। আমি মধুমতি। আমি আমি কখন তোমায় কামনা করলাম? বারংবার আমার যন্ত্রের সামনে বসে তুমি মন্ত্র সাধনে আমায় কামনা করেছ। এবার আমায় তুমি ঠিক কী রূপে পেতে চাও বলো? মাতা, ভগিনী, নাকি ভার্যা? কি? আমি তো কিছুই। মাতা রূপে কামনা করলে আমি তোমায় প্রতিপালন করব, রক্ষা করব। ভগিনী রূপে কামনা করলে তোমার সমস্ত মনের ইচ্ছা পূরণ করব, পাশে থাকব। আর ভার্যা রূপে কামনা করলে তোমাকে পত্নী সুখ প্রদান করব, সাথে প্রভূত ধন সম্পত্তি। অলোক কিছুই বুঝতে পারছে না। বিগত কিছুদিন আমি তোমাকে পর্যবেক্ষণ করার পর বুঝেছি তুমি ভীত না, আমি প্রীত হয়েছি। কাজেই তুমি যে রূপে চাইবে আমাকে সেই রূপেই পাবে। আমৃত্যু আমি তোমার কামনা চরিতার্থ করতে বাধ্য রইলাম। কোনো এক আবেশে মোহিত হয়ে আছে অলোক। সে নিজের খেয়ালেই বলে ফেলে, আমি তোমাকে ভার্যাভাবে গ্রহণ করলাম। বেশ, আজ থেকে তুমি আমাকে পত্নী রূপেই পাবে। পরদিন ফোনের কর্কশ অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে তার। চোখ কচলে ঘড়ি দেখে অনেক বেলা হয়ে গেছে, আজ আর অফিসে যাওয়া যাবে না। খাটের ওপর গুম হয়ে বসে আগের রাতের ঘটনাগুলো মনে করার চেষ্টা করে সে কি স্বপ্ন দেখছিল নাকি সেগুলো বাস্তব ছিল? চিন্তায় ছেদ পড়ে যখন ফোনটা বেজে ওঠে। অফিসে আসার সময় শতরূপার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আঘাত গুরুতর নয়, তবে পায়ে একটু চোট আছে। সপ্তাহখানেক তাকে বিশ্রাম নিতে হবে। অলোক জানতেও পারে না সে নিজের অজান্তেই নিজের এবং শতরূপার জীবনে কি মারাত্মক অশনি ছায়া ডেকে এনেছে। আজ প্রায় দিন 7 অলোক নিজের ঘর থেকে বেরোয় না। পিসিমা গেলেও দরজা ফাঁক করে প্রয়োজনীয় কথাটা শুনে ওনাকে দূর থেকেই বিদায় দেয়। পিসিমার সাথে তার দেখা হয় শুধু খাবার সময়। পিসিমা কান্নাকাটি করেও কোনো লাভ হয়নি। অলোক চাইছে বেরোতে, কিন্তু কোনো এক অদেখা অজানা ডোরে সে যেন বাঁধা পড়েছে। তার ইচ্ছে অনিচ্ছে এখন আর তার ইচ্ছেই চলে না। মধুমতি তার সব কামনা পূরণ করেছে। মনে মনে সে যা চাইছে সব কিছুই কোনো না কোনোভাবে পূরণ হয়ে যাচ্ছে। আর প্রতি রাতে মধুমতি নববধূ সাজে এসে নিজেকে সমর্পণ করছে অলোকের কাছে। পুরুষকে তৃপ্ত করার কলায় সে পারদর্শী। অলোকের চেতন বলছে এটা ঠিক নয়, এভাবে জীবন চলে না। কিন্তু ইচ্ছাপূর্তি এবং অপার্থিব স্বর্গীয় সঙ্গম সুখের লোভ
সে ছাড়তে পারছে না। অলোক, বাবা ওঠ, তোর সঙ্গে একজন দেখা করতে এসেছে। চলে যেতে বলো। দরজাটা খোল বাবা। কি যেন নাম বলছে, শতরূপা। শতরূপা নামটা শুনেই অলোকের যেন ঘোর কাটল ক্ষণিকের তরে। বাইরের ঘরে এসে দেখল হাতে একগুচ্ছ ফুল নিয়ে রূপা বসে আছে। ওকে দেখে হাসি মুখে এগিয়ে এলো। প্রমোশনের কথাটা শুনেছো নিশ্চয়। তুমি তো অফিসে আসছো না, তাই তোমাকে কংগ্রাচুলেশনস জানাতে আমি চলে এলাম। খবরটা অফিস ওকে দুদিন আগেই জানিয়েছে। কেউ না জানলেও অলোক জানে এটা মধুমতির দান। রূপা আজ বেশ খুশি, নিজেই বলল, বাবাকে বললাম তুমি এখন রিজিওনাল হেড। অনেক অভিজ্ঞ মানুষ থাকা সত্ত্বেও তুমি তোমার দক্ষতার এই প্রমোশনটা পেয়েছো। বাবা এই রবিবার তোমাকে নিমন্ত্রণ করেছেন। অলোকের আজ স্বপ্ন পূরণ হলো। রূপাকে তার ঘরে আনার ইচ্ছে বহুকালের, কিন্তু রূপার মতো সম্ভ্রান্ত ঘরের মেয়েকে কি করে তার এই ভাঙা বাড়িতে আনবে সে? এই সংকোচে মনের কথা মনেই থেকে গেছে। রূপা চলে যাওয়ার পর সব শুনে পিসিমাও খুব খুশি। অলোক রাতে শুয়ে তার আগামীর সুখ স্বপ্নে বিভোর। নির্দিষ্ট নিয়মে মধুমতি এসেছে তার কথা রাখতে, কিন্তু আজ অলোক রূপা ছাড়া আর কাউকেই কল্পনা করতে পারছে না। সকালে চোখ খুলল ফোনের শব্দে। ও প্রান্ত থেকে অলোক যা শুনল তাতে তার পৃথিবীটাই যেন অন্ধকার হয়ে এলো। শতরূপা আর নেই। রাতে ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে। সুস্থ একটা মেয়ে কিভাবে যে ঘুমের মধ্যেই চলে গেল। অলোকের পৃথিবীটা মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। অলোক কি যেন একটা মিল পাচ্ছে, তবে হিসেবটা মিলেও মিলছে না। তবে কি ডায়েরির লোকটির কথার মতোই মধুমতি তার রূপাকেও? অলোকের মাথা কাজ করছে না, বিচার বুদ্ধি কিচ্ছু কাজ করছে না। সে শুধু এখন একটা জিনিসই কামনা করে, মুক্তি। এই প্রাপ্তি, এই ইচ্ছা পূরণ, এই সম্ভোগ সুখ সব কিছুর থেকে মুক্তি চায় সে। কিন্তু সে নিরুপায়। মধুমতি তার কথা রাখছে, মৃত্যু সে কথা রাখবে। অলোকের চেহারা একটা জীবন্ত লাশের মতো হয়ে গেছে। কার কাছে গিয়ে সে সাহায্য পাবে সে নিজেও জানে না। সে জানে না কি উপায় করবে এসবের। খাতাটা তন্ন তন্ন করে আবার পড়ে, যদি কোনো উপায় পাওয়া যায়, কিন্তু হায়, কোনো উপায় নেই। মুক্তি তার নেই। আজকাল দিন রাতের হিসেবও গুলিয়ে গেছে। উদ্ভ্রান্ত চেহারা, খাওয়া দাওয়ার ঠিক নেই। পিসিমা বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে হেরে গেছেন, কোনো লাভ হয়নি। লোকে বলছে রূপার শোকে অলোকের এই অবস্থা। কথাটা সম্পূর্ণ সঠিক নয়। রোজ একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে অলোক। এখন আর মধুমতির কাছে কিচ্ছু চায় না সে। একটাই তো তার কাম্য, আর সেটা মধুমতি কোনো দিনই দেবে না, মুক্তি। সকালে চোখ খোলার ক্ষমতাটুকু আর নেই বোধহয়। মাথাটা অল্প উঁচু করে দেখল ঘরের দরজা ঠেলে দুজন মানুষ ঢুকল। একজন পিসিমা, আর সাথে ওটাকে। এ কি অবস্থা হয়েছে ভাই তোমার? সব দোষ আমার, সব দোষ। সন্তোষদা, তোমার কিসের দোষ? ওই ডায়েরিটা আমি না তোমায় দিলে। তুমি ডায়েরির বিষয়ে জানতে, তবে যে বলেছিলে পুরোটা পড়োনি। হ্যাঁ, সব বলছি। আগে তুমি উঠে দুটো কিছু মুখে দাও ভাই, সব বলবো।
আমি যে মহা পাপ করেছি। অলোক স্নান খাওয়া সেরে খানিকটা ধাতস্থ হলো। সন্তোষ তার ডায়েরিটা হাতে নিয়ে সন্তর্পণে শেষের দিকে আঠা লেগে জুড়ে থাকা পাতাগুলো একটা কাঁচির সাহায্যে কেটে খুলে দিলেন। ডায়েরির পাতাগুলোয় চোখ বুলিয়ে অলোকের মাথা ঘুরে গেল। প্রতি পাতায় এক মন্ত্র এবং নিচে সেই ডায়াগ্রাম আঁকা, শুধু নিচের লেখার নামগুলো আলাদা। আর হ্যাঁ, অবশ্যই প্রতি পাতার হাতের লেখাও আলাদা। এইসব কি সন্তোষদা? আমি নিজেও জানি না। এই ডায়েরিটা একটা পুরনো বই বিক্রিওয়ালা আমার কাছে বেঁচেছিল। আমি কৌতূহলের বশে পড়তে শুরু করি। বুঝতে পারি কারো ভ্রমণ কাহিনী দিয়ে শুরু হলেও তার শেষটা ছিল অতি প্রাকৃতিক, অস্বাভাবিক। লোকটি যে সাধু সেবা করেছিল তার ফলস্বরূপ সাধু তাকে যোগিনী বিদ্যা শিখিয়ে দেন। এটা মধুমতি তন্ত্র। মধুমতি তন্ত্র কি? আমার ঠাকুর দাদা তন্ত্র চর্চা করতেন, ওনার থেকেই কিছু কিছু শিখেছিলাম। তবে কোনোদিনই আমি এসবে বিশ্বাসী নই। দেবদেবীর মতোই কিছু উপদেবী আছেন, অপদেবী নয় কিন্তু উপদেবী। এরা অনেকটা যোগিনী যক্ষিণী জাতীয়। এদের সাধনা করে প্রীত করলেই আর্থিক ও দৈহিক সুখ পাওয়া যেতে পারে। তবে উচ্চ শ্রেণীর সাধকরা এদের আরাধনা করেন না। এদের নিম্নতন্ত্রের দ্বারা সহজেই খুশি করা যায়। এরাও সাধকের বেশ কিছু মনোবাঞ্ছা পূর্ণ করতে পারে, সম্পত্তি প্রদান করে। তবে এরা বিনিময় প্রথায় বিশ্বাসী। তার মানে তার সাধককে তাকে তুষ্ট করতে হয়। কামেশ্বরী, কর্ণপিশাচিনী, মধুমতি, এমন অনেকেই আছে। মধুমতি সাধনা আগের সময় বেশ প্রচলিত ছিল। মধুমতি তার সাধককে প্রথমে বিকৃত রূপে ভয় দেখায়, পরীক্ষা করে। উত্তীর্ণ হলে তারপর জিজ্ঞাসা করে সে কোন রূপে কামনা করে, মা, বোন নাকি নাকি ভার্যা ভাবে, তাই তো? ঠিক। আর পুরুষরা মোহের বশবর্তী হয়ে স্ত্রী রূপে কামনা করে ফেললেই সে কথা দেয় আমৃত্যু সে স্ত্রী রূপে তার সঙ্গ দেবে, তার সব কামনা পূর্তি করবে। তবে এই পুরুষের জীবনে কোনো নারীকে আসতে দেয় না। যদি আসে, অলোক কথা কেড়ে নিয়ে বলল, তাহলে তার পরিণতি হয় ওই ডায়েরির লেখকের সুলোচনার মতো আর আমার শতরূপার মতো। অলোকের কাঁধে হালকা চাপ দেয় সন্তোষ। কিন্তু সন্তোষদা, তোমার কিসের দোষ? তোমার কারণে আমার এই অবস্থা কেন বলছো? সন্তোষ খাতার সবচেয়ে শেষ পাতাটা খুলে ধরে। এ অলোক কি দেখছে? সেই এক মন্ত্র, একই যন্ত্র আঁকা, কিন্তু নিচের নামটা অলোকের। আর হাতের লেখাটা বড্ড চেনা, সন্তোষ তার হাতের লেখা। ভাই, আমাকে ক্ষমা করো। খাতাটা হাতে আসতে পুরোটা পড়ে ফেলি। শেষে লেখা মন্ত্র আর যন্ত্র, নিচে নাম অবিনাশ। আমি বুঝে যাই পুরো ব্যাপারটা। অবিনাশ নিশ্চয়ই লেখকের খুব কাছের কেউ ছিল, খুব প্রিয়। এই মন্ত্র আর আঁকা যন্ত্রের নিচে নিজের প্রিয় কারুর নাম লিখে ক্রিয়াটি সম্পন্ন করলে উপদেবী মধুমতিকে এক প্রকার নির্দেশ দেওয়া যায় যে এবার থেকে তাকে যন্ত্রের নিচে যার নাম লেখা তার সাথেই থাকতে হবে। আসলে মধুমতি একবার তুষ্ট হলে সারা জীবন সে থেকে যায়। তুমি যেখানেই যাও, যে দেশেই যাও, সে সেখানে যাবে। তবে খাতার লেখক তার মায়ের গুরুদেবের সাহায্যে হয়তো এই উপায়টা বার করেছিল। খাতা যতজনের হাতে ঘুরছে তারা ওই একই পন্থা নিয়েছে। আমিও লোভে পড়ে মধুমতিকে স্ত্রী রূপে কামনা করি। অল্প দিনের মধ্যে বেশ কিছু বাসনা পূর্তি হয়। তুমি তো জানো, তোমার বৌদি বহুকাল শয্যাশায়ী। আমার পদস্খলন হয়, কামরিপুর বশবর্তী হয়ে তোমার বৌদিকে আমি
আমি খুব ভালোবাসি। আমি ভাবতেও পারিনি তোমার বৌদিকে ওই শয়তানি শেষ করে দেবে। কান্নায় গলা ধরে আসে সন্তোষের। অলোক স্খলিত স্বরে বলে, আমি কি করব দাদা? আমি মুক্তি চাই। আমি বুঝতে পারছি মধুমতি তার আরাধকের বশ মানে না, বরং পরোক্ষে তাকে অদৃশ্য মোহপাশে জড়িয়ে তার জীবন, যৌবন, স্বাধীনতার সবটুকু শুষে নেয়। উপায় একটাই ভাই, ওই মধুযন্ত্রের ছবি এঁকে তোমার প্রিয় কারোর নাম লেখো। মানে জেনে বুঝে কারো সর্বনাশ করব? আমি পারবো না দাদা, আমি পারবো না। নিজের প্রাণ বাঁচানোই সব থেকে বড় ধর্ম। উপায় আছে তবে আর একটা, আমার নাম লেখো। আমার আগে পিছে তো কেউ নেই, বয়সও হয়েছে। তারপর আমি তো সজ্ঞানে তোমার নাম লিখেছিলাম। আমি পাপী, আমার নাম লেখো ভাই, আমার নাম লেখো। অনেক অনুরোধ উপরোধের পরেও অলোককে রাজি করাতে না পেরে সন্তোষ বলে, এই পাপ চক্রকে শেষ করা দরকার ভাই। তুমি নিজেই তো দেখলে খাতার শেষে দুজনের নাম লেখা। মধুমতির এই চক্রকে শেষ করতে চাও না? বলা তো যায় না। এই খাতায় লেখক যে গুরুর থেকে এই মন্ত্র পেয়েছিলেন, সেই গুরু হয়তো নিজের উপর থেকে এই অভিশাপ সরানোর জন্যই লেখককে এই মন্ত্র দিয়ে যায়। তুমি আমার নাম লেখো ভাই। দাদুর থেকে শেখা জ্ঞান যদি কাজে লাগাতে পারি, এ যে বড় গুহ্যতন্ত্র, মধুমতির থেকে মুক্তি পাওয়া যায় না। তবে হয়তো কেউ কোনো নিয়মের ফাঁক বের করে এই মন্ত্র যন্ত্রের বিষয়টা আবিষ্কার করেছিল, কাজও হয়েছিল। তবে এ হলো ঠেকা দেওয়ার নিয়ম, পুরো নিকেশ করা চাই ভাই। নিয়ম যেমন থাকে, নিয়মের ফাঁকও। আর আমি হয়তো একটা ফাঁক খুঁজে পেয়েছি। তাই বলছি, নিজের জন্য না, সবার জন্য তুমি আমার নামটা লিখে দাও। অলোকের যুক্তি বুদ্ধি সত্যি আর কাজ করছে না। কলের পুতুলের মতো মধুমতি যন্ত্র এঁকে তার নিচে সন্তোষ তার নামটা লিখে দিল সে। সন্তোষ তার চলে যাওয়ার পর পথের দিকে অপলক তাকিয়ে রইল। ও জানে না এটা ও ঠিক করলো নাকি ভুল। ম্যাজিকের মতো কাজ হলো। সেই দিন রাত থেকেই সেই অগুরু চন্দন মিশ্রিত অজানা ফুলের গন্ধ, সেই নূপুর নিক্কণ, সেই মায়াবী স্পর্শ, কোনো কিছুই আর রইল না। তবে অলোকের শরীরটা সারতে প্রায় সপ্তাহখানেক লেগে গেল। এক সপ্তাহ পরে সন্তোষ তাকে ধন্যবাদ জানানোর জন্য সে গিয়ে দেখল দোকানের কর্মচারী অল্প বয়সী ছেলেটি দোকান আগলাচ্ছে। জিজ্ঞেস করতে সে একটা খাম এগিয়ে দিয়ে বলল, কাকু বলেছিল তুমি এলে তোমার হাতে এটা দিতে। কাকু কি একটা কাজে যাচ্ছে, কবে ফিরবে বলেনি, আমাকে দোকান দেখতে বলে গেছে। কি আছে খামের মধ্যে? একটা অজানা আশঙ্কা যেন তার মনটাকে কুড়ে কুড়ে খেতে থাকলো। বাড়ি এসে খামটা সে ব্যস্ত হাতে খোলে। ভেতরে একটা চিঠি। ভাই অলোক, বোধহয় আমি পেরেছি। তুমি যখন এই চিঠি পড়ছো, তখন আমি হয়তো আর এই পৃথিবীতে নেই। বলেছিলাম নিয়মের ফাঁক। তোমার বাড়ি থেকে ফিরে দাদুমশাইয়ের পুরো বই খাতাগুলো ঘেঁটে যা বুঝলাম, আমার ধারণাই ঠিক। মধুমতিকে একবার আহ্বান করলে সে সারা জীবন তার আহ্বানকারীর সাথেই থাকবে। আর তাকে ভার্যা হিসেবে কামনা করলে সে তোমার জীবনে অন্য কোনো স্ত্রীলোককে আসতে দেবে না। তবে প্রথমে পুরো বিষয়টা যতটা কামোদ্দীপক মনে হয়, আসলে তা নয়। সে তুমি ভালোই অনুভব করেছ। এই খাতায় লেখকের মায়ের গুরুদেব বা অন্য কেউ কোনোভাবেই এই পদ্ধতিটা আবিষ্কার করেন। এরপর যার হাতেই এটা গেছে, সে ওই পদ্ধতিতেই মুক্তি পেয়েছে। এবং খাতাটি হস্তান্তরিত করবার সময় পিছনের পাতাগুলি আঠা দিয়ে আটকে দিয়েছে, যাতে কারুর কোনো সন্দেহ না হয়।
এবার তুমি ভাবতে পারো সবাই পদ্ধতিটা বুঝলো কিভাবে। আসলে লেখকের ওই মন্ত্রযন্ত্রটি দেখে কৌতূহল হবেই, আর মুক্তির উপায় যে খুঁজছে সে সব কিছুই খুঁটিয়ে দেখবে। বা সে যদি কোনো তন্ত্রজ্ঞানীকে এই মন্ত্রটি দেখায়, সে বুঝে যায় যে এটাই মুক্তির উপায়। এভাবেই ভবিষ্যতের খেলায় একের পর এক হাত বদল হয়ে খাতাটা অবশেষে আসে আমার কাছে, তারপর তোমার কাছে। আমি যা বুঝলাম, মধুমতির আহ্বানকারী যতক্ষণ না অন্য কারোর নাম লিখছে, মধুমতি তার কাছেই আবদ্ধ থাকবে। আর তার যদি মৃত্যু হয়, তাহলে তো সে বাঁধা পড়ে গেল। নতুন কারো জীবনে যাওয়ার পথ তার আর থাকে না। ভাই, এই জীবনে বেঁচে থাকার মতো কোনো রসদ আমার নেই, তবে নিজের জীবন দিয়ে যদি আগামী অনেকগুলো প্রাণ বাঁচাতে পারি, তাহলে সার্থক জন্ম আমার। এই অভিশপ্ত খাতা, এই মধুযন্ত্র, সবকিছু নিয়ে আমি মা গঙ্গায় আশ্রয় নিলাম। আমি আজ বড় শান্তি পেলাম ভাই। তোমার কাছে আমি চির অপরাধী, পারলে ক্ষমা করো। চিঠির নিচে আমার উকিলের নম্বর রইল, তুমি শুধু কথা বলে নিও, সব ব্যবস্থা করে গেলাম। আজ থেকে আমার ছোট্ট বইয়ের দোকানটা তোমার। বলেছিলাম নিয়ম থাকে, নিয়মের ফাঁকও থাকে। তন্ত্রমন্ত্রে আপাতভাবে জীবনের উপকার পেলেও তা কখনো দীর্ঘস্থায়ী হয় না। কর্ম ফলে আসল ভাই। ভালো থেকো ভাই। দুফোঁটা জল ঝরে পড়ল শেষের লাইনটার ওপর। জানলায় তখন এক আকাশ আবির ছড়িয়ে সূর্য পাটে যেতে চলেছে। এই কয়দিনে অলোকের সাদামাটা জীবনটা যেভাবে বদলে গেল, তারপর কি আবার সব আগের মতো হবে? না না, হতেই হবে। নিজেকে শাসন করে অলোক। সন্তোষ তার এত বড় ত্যাগটা তো সে মিথ্যে করে দিতে পারে না। সামনে নতুন দিন, নতুন জীবন, আবার সবকিছু সাজাতে হবে যে তাকে। নমস্কার, সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন সুপর্ণা নাথের লেখা গল্প মধুপাস। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তীতে আমাদের আপলোড করা গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এরপর অন্য একদিন, অন্য এক সময় আমরা অন্য একটি গল্প নিয়ে এসে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।